সহজ শিক্ষালয়ে তোমাদেরকে স্বাগত। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিনের গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নাম্বার 1 নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে সেট নাম্বার 1-এ যে দুটো স্কুল থেকে নেওয়া হয়েছে, আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এইচএস এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল, এই দুটো কোশ্চেনের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র তোমাদের সেট নাম্বার 1-এ আছে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে 1-এর 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার এতে দেওয়া আছে 25%, বিতে দেওয়া আছে 20%, সিতে দেওয়া আছে 15%, ডিতে দেওয়া আছে 30%। মানে এটাকে শতকরাতে বের করতে বলেছে। তাহলে দেখো যত টাকার শতকরা বের করতে বলা হবে সেটাকে সবসময় নিচে রাখতে হবে। দেখো আমি করেছি, এই যে 9 টাকার শতকরা বের করতে বলা হয়েছে, ওই জন্য 9 নিচে আছে, উপরে 2.25 দিয়ে নিচে 9 গুণিত 100 শতকরাতে এলো। এবার 2.25-এর দুটোর আগে দশমিক, ওই জন্য দশমিক তুলে দিয়েছি, দিয়ে নিচে 1 লিখে 2টা শূন্য দিয়েছি। এবার কাটাকাটি 100 কেটে গেল। 225কে 9 দিয়ে ভাগ করলে হয় 25, তাহলে উত্তর কত হলো 25। তাহলে 2.25 টাকা 9 টাকার 25%, এর দাগের উত্তরটা হবে সঠিক। 2-এ চলে এসো, ফাঁকা ঘর পূরণ করো। দিয়ে দেখো একটা বক্স দেওয়া আছে, গুণিত -1 যুক্ত 9 সমান 0। আমি অঙ্কটা তুলে নিয়েছি। এখানে দেখো এই ফাঁকা ঘর গুণিত -1 সমান এই শূন্য ডান দিকে আছে, বাম দিকে আছে +9। এই +9টাকে আমি যদি সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে এর চিহ্ন চেঞ্জ হবে, এটা হবে -9। তাহলে 0 থেকে যদি -9 বিয়োগ করি উত্তর হয় 9, -9ই উত্তর হয়। এবারে এখানে বক্স গুণিত -1, তাহলে এখানে -1 কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। আমি যখন -1টাকে ডান দিকে নিয়ে যাব তখন কি ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে দেখো -9 এদিকে ছিল আর এদিকে হলো -1, এখানে মাইনাস কেটে যাবে আর এখানে ফল হবে 9। তাহলে আমাদের উত্তর কত হলো 9। তাহলে এখানে দেখো বক্সে আমি 9 লিখেছি। তারপরে চলে আসো, কী বলছে 6⁷ ঘাত ও নিধান লিখতে বলেছে। 6⁷ লিখেছি, এর ঘাত কোনটা? ঘাত হচ্ছে যেটাকে সূচক বলা হয়, ওটাকে বলা হয় ঘাত। আর নিধান মানে কোনটা? বেস বা ভিত্তি যেটা, সেটা হচ্ছে নিধান। তাহলে এখানে নিধান হচ্ছে 6, ঘাত হচ্ছে 7। তারপরে 4-এর দাগের কোশ্চেনে চলে আসো, 16 গুণিত 16 গুণিত 16কে 2-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছি। দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি, 16 গুণিত 16 গুণিত 16 দিয়ে 16কে ভাঙলে কত হয়? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4বার 2কে লিখতে হয়। আবার 16কে ভাঙলে 4বার লিখতে হয়, আবার 16কে ভাঙলে 4বার লিখতে হয়। তাহলে 16 ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 প্রত্যেক ক্ষেত্রে 4বার করে আছে। তাহলে 3টে 16 মানে 12টা 2 আছে এখানে, তাহলে 2^12। তাহলে উত্তর হলো কত আমাদের? অতএব 2^12 হলো আমাদের উত্তর। তারপরে অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। এই দেখো আমি অনুপাতটি তুলে নিয়েছি, এখানে অনুপাতটি তুলে নিয়েছি 15pq ডিভাইডেড বাই 21q। এখানে কিউ কেটে গেল, 5 3 15 5, 7 3 21 7। তাহলে 5 আর উপরে পি রয়ে গেছে আর নিচে 7, তাহলে 5p/7। তাহলে এটাকে অনুপাতে করলে হবে 5:7। তাহলে আমাদের 15pq ও 21q অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 5p/7। ঠিক আছে, এরপরে চলে আসো, বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো x, y এবং z ক্রমিক সমানুপাতি হলে এর নিচের মধ্যে কোন তথ্যটি সঠিক। দেখো ক্রমিক মানে
ক্রমিক বলতে বোঝাচ্ছে এইটা, এই যে এক্স ইজ টু ওয়াই সমানুপাত চিহ্ন ওয়াই ইজ টু এক্স, এটাকে বলে ক্রমিক। এই যে বলেছে না এক্স ওয়াই জেড তিনটে ক্রমিক সমানুপাতে, তার মানে কি এই যে মাঝখানে যে ওয়াইটা দুবার ব্যবহৃত হবে এবং তার মাঝখানে এই যে সমানুপাত চিহ্ন আসবে, এটাই ক্রমিক সমানুপাতের নিয়ম। তাহলে এখানে আমরা এক্স এই অনুপাত মানে ভাগ ডিভাইডেড বাই ওয়াই, এটা সমানুপাত মানে সমান চিহ্ন ইকুয়াল টু ওয়াই, এখানে ওয়াই ডিভাইডেড বাই জেড। এবার এটাকে কণাকণি গুণ করো, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সকে জেড দিয়ে গুণ করলে এক্স জেড, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, এটা আমরা পাচ্ছি। তোমাদের বইতে অপশান বিতে আছে এটা, এক্স ওয়াই এবং জেড ক্রমিক সমানুপাতি হলে বি এর দাগের অপশানটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, এই অপশানটা হচ্ছে ঠিক। তোমাদের বইতে যে বি এ রয়েছে ওয়াই স্কোয়ার, এটা ঠিক। তারপরে দেখো 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy সংখ্যামালার এক্স স্কোয়ারের সহগ কত? দেখো এখানের ক্ষেত্রে এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে, তাহলে এর সহগ আগের দিকে কী আছে -6 আর কি আছে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে উত্তর কত হবে -6y স্কোয়ার। আমি উত্তর লিখেছি দেখো, আমি উত্তর লিখেছি দেখো এক্স স্কোয়ার এর সহগ -6y স্কোয়ার। তারপরে বলেছে পাশের চিত্রে কোন বিএসি অনুপাত কোন এবিসি সমান কত? আমি এই যে চিত্রটা আছে খাতাতে এঁকে ফেলেছি, এই যে চিত্রটা, এখানে বিএসি মানে এ কোণের মান 50, সি কোণের মান 60, তাহলে এখানে এই কোণটার মান আমাদের দেওয়া নেই। তাহলে আমরা যদি কোণ এবিসি এর মান বের করতে চাই তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত 180, সেখান থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দাও, তাহলে বি কোণটা বেরিয়ে যাবে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল হতো 110, তাহলে 180 থেকে 110 বাদ দিলে 70, তাহলে কোণ এবিসি এর মান কত পেলাম 70 ডিগ্রি। এবার আমাদের অনুপাত জানতে চাইছি কোণ বিএসি অনুপাত কোণ এবিসি। বিএসির মান আমাদের বইতে দেওয়া আছে 50, আর কোণ এবিসির মান এবিসি মানে এই কোণটার মান আমাদের বেরোলো 70, এখানে 0 কেটে যাবে 5:7, তাহলে কোণ বিএসি অনুপাত কোণ এবিসি সমান 5:7। এবার 2 এর দাগে চলে এসো, 2 এর দাগে কী বলেছে দেখো, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? দেখো এখানে বলেছে গ্রাম, এটা বলেছে কিগ্রা, এখানেও কিগ্রা বলেছে, আমাদের জানতে চেয়েছে কিগ্রাতে উত্তর। আচ্ছা এটাকে আমরা কি করব, সবগুলোকে আগে গ্রামে নিয়ে চলে যাব। কী করেছি আমি দেখো, আমি কি করেছি 6 কিগ্রা সমান 6000 গ্রাম, 11 কিগ্রা সমান 11000 গ্রাম, তাহলে 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 গ্রাম। 1 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে নিশ্চয়ই ক্রোমিয়াম লাগবে, তাহলে 720 ভাজিত 6000। 11000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে, তাহলে 720 গুণিত 11000 ডিভাইডেড বাই 6000। এবারে আমি কাটাকাটি করেছি, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, 6 72 কাটলে 12, আর এখানে 0 তাহলে 120, আর এখানে আছে 11, তাহলে 120কে যদি আমি 11 দিয়ে গুণ করি হবে 1320 গ্রাম সমান 1 কিগ্রা 320 গ্রাম, বা এটাকে আমরা লিখতে পারি 1.32 কিগ্রা, যে কোনো একটা লিখতে পারি। তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1 কিগ্রা 320 গ্রাম বা 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে, এটা আমাদের হয়ে গেল। এবার 2 কি বলেছে, তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে? মোট ছাত্রী সংখ্যা কত বলেছে 60 জন, কত পার্সেন্ট ছাত্রী এসেছে 30%, তাহলে 60-এর 30% বের করে দিলেই হবে। তাহলে আমি করেছি দেখো
ছাত্রী উপস্থিত হয়েছে 60 জন গুণিত 30% মানে কি 30/100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 6 3 18, তাহলে 18 জন হবে আমাদের উত্তর। তারপরে কি বলেছে দেখো, মিলন একটি পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তাহলে বলেছে মিলন কত নম্বর পেয়েছে। দেখো কটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, 6টি। তাহলে 6টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের ঠিক উত্তরের জন্য নাম্বার কত, 5। আবার 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, প্রত্যেকটার জন্য নাম্বার কত, -2, মানে 2 নম্বর করে কমে যাবে। তাহলে আমি করেছি, দেখো এই দেখো লিখেছি, মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়ে পেয়েছে কত, 6 গুণিত 5 করে ঠিকের জন্য, তাহলে 5 6 30 নাম্বার। 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়ে পেয়েছে কত, 4 গুণিত -2 নম্বর করে, তাহলে সমান হবে 4 2 8 +a -8 নম্বর পেয়েছে। তাহলে মিলন নম্বর পেয়েছে কত, আগে পেয়েছিল 30 আর এবারে পেয়েছে -8। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়, 30 +a -8 সমান 22 নম্বর পেয়েছে। ঠিক আছে, তোমরা হয়তো বলবে তো এটা তো বিয়োগ করলে পাওয়া যায়, কিন্তু এখানে দেখো নেগেটিভ সাইন দিয়ে অঙ্কটাকে করা হয়েছে, সুতরাং এখানে যোগই করতে হবে। আমরা জানি নম্বর দুটো যোগ করতে হয়েছে, যেহেতু নেগেটিভ সাইন দিয়ে অঙ্ক, তাই আমরা এখানে যোগই করেছি। তারপরে 4-এ চলে আসো। নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখতে বলেছে। 8:6, 3:6 ও 26:13 এটা বের করলাম। তাহলে দেখা যে লিখেছি অনুপাতটি মিশ্র অনুপাত মানে কি, এর প্রথমেরটা এর প্রথমেরটা এর প্রথমেরটা গুণ, এই যে গুণ করেছি। অনুপাত দ্বিতীয় 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 গুণ, এই 6 গুণিত 6 গুণিত 13। এবার কাটাকাটি করেছে, কাটাকাটিতে একদমই সোজা। 13 দুগুণে 26 2, 2 3 6 3, এই 3 এই 3 কেটে গেল। ঠিক আছে, 4 দুগুণে 8 4 আর 3 দুগুণে 6 2, এটা 2 দিয়ে কেটেছি, তাহলে 4/3 সমান 4:3। তাহলে এই অনুপাতটি কী হলো, মিশ্র অনুপাত হলো 4:3। তাহলে যেহেতু প্রথমে কি আছে বড়, পরে 3 কি ছোট সংখ্যা, তাই এই অনুপাতটি হচ্ছে গুরু অনুপাত। প্রথম পদটা বড় আর দ্বিতীয় পদটা ছোট, যদি এমন থাকে তাহলে সেই অনুপাতকে বলে গুরু অনুপাত। আর বিপরীত হলে লঘু অনুপাত। আর দুটো যদি সমান হয় তাহলে বলে সমানুপাত। আমাদের অনুপাতটি গুরু অনুপাত হয়েছে। তারপর 5-এ চলে আসো। 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। প্রথম ও তৃতীয় সংখ্যাটি 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতিটি কত। এই অঙ্কগুলো তোমাদের বইতে আছে। মধ্য সমানুপাতি বের করার নিয়ম কি, যদি এমন থাকে মধ্য সমানুপাত সমান √, প্রথম পদ গুণিত তৃতীয় পদ, তাহলে প্রথম পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করলে 36, তাহলে এর বর্গমূল কত 6। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে 6 +-6 হবে। কেন হবে, আমি যদি ধরি +6কে 2 বার গুণ করব তাহলে কত হবে +36, আবার -6কে 2 বার গুণ করব, 6 6 36, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একবার -6কে 2 বার গুণ করলেও 36 হচ্ছে, আবার +6কে 2 বার গুণ করলেও 36 হচ্ছে। সুতরাং আমাদের এখানে +-6 উত্তর হবে। মধ্য সমানুপাতটা হবে +-6, মানে +6 হতে পারে আবার -6ও হতে পারে। একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল আছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত। দেখো প্রথমে কত ছিল 45টি জবা, পরে আরও 5টি জবা বেড়েছে, তাহলে জবার সংখ্যা কত হলো 45 + 5 সমান 50টি। আর গাঁদা ফুল 60টি যেমন ছিল তেমন, সেটাই আমি করেছি। দেখো যে মালায় মোট জবা ফুল আছে 45 + 5 সমান 50টি। মালায় মোট গাঁদা ফুল আছে কত 60টি, তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 50:60, তাহলে 0 0 কেটে গেল, 5:6। এটা হলো আমাদের উত্তর। 3-এর দাগে তোমাদের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান নির্ণয় করতে দিয়েছে। এগুলো সূচকের অঙ্কে দুটোই। দেখো 10
পাওয়ার দেওয়া আছে 3 গুণিত 10 পাওয়ার 4 2 পাওয়ার 5 5 পাওয়ার 4, মানে এগুলোকে সূচক বলে। এটা সূচক আর এটাকে কী বলে? নিধান। তাহলে যদি নিধান 1 হয় তা এবং মাঝখানে গুণ অবস্থায় থাকে তাহলে কি হয়? সূচকগুলো কি হয়? যোগ হয়। তাহলে আমি দেখো যোগ করেছি 3 যুক্ত 4। এবার নিচে কি আছে? 2 পাওয়ার 5 গুণিত 5 তার পাওয়ার 4। এবার এখানে যোগ করলে হবে 4 3 7, 7 হয়েছে, 4 3 7, এই যে 7 হয়েছে যোগ করতে। এইবারে প্রশ্ন হচ্ছে এখানে 7 লিখেছি দেখো, এইবারে 10কে যদি আমি ভাঙি 2 গুণিত 5 ভেঙেছি, উপরে পাওয়ার 7 দিয়েছি, ডিভাইডেড বাই এই নিচেরটা যেমন ছিল তেমন। এবারে আমার 2-এর পাওয়ার কত? 7, 5-এর পাওয়ার কত? 7, তাহলে 2-এর 7 ডিভাইডেড বাই 2-এর 5। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি এক? নিধান এক, কিন্তু সূচকগুলো আলাদা। এবং কি অবস্থায় আছে? এটা ভাগ অবস্থায়। যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এই সূচকগুলো বিয়োগ করতে হয়। তাহলে 7 বিয়োগ 5, 7 বিয়োগ 5, গুণিত চিহ্ন 5 7 বিয়োগ 4, এই 7 বিয়োগ 4। তাহলে এই দুটো করলো এখানে একেবারে। তাহলে বিয়োগ করলে কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2 গুণিত 5 থেকে 3 3। তাহলে 2কে 2বার গুণ করলে 4, 5কে 3বার গুণ করলে 125। তাহলে 125কে 4 দিয়ে গুণ করলে হয় 500। তাহলে উত্তর হলো কত? 500। নির্ণয় মান হচ্ছে 500। তারপরে দেখো এখানে অঙ্কটা তুলে নিয়েছি আমি। তাহলে এখানের ক্ষেত্রে যা আছে লিখেছি। নিচের ক্ষেত্রে দেখো 6কে ভাঙা যাবে কি দিয়ে? 2 গুণিত 3 দিয়ে পাওয়ার 3। এখানে একই ব্যাপার, প্রত্যেকে ভেঙে দিয়েছি। 3-এর 6 মানে পাওয়ার, 2-এর মাথায় 3 পাওয়ার, আর 3-এর মাথায় 3 পাওয়ার, আর উপরেরটা যেমন ছিল তেমন। এবার দেখো এখানে 2-এর মাথায় 3, এখানে 2-এর মাথায় 3, তাহলে এর ক্ষেত্রে কি হবে? আমরা মূলত বিয়োগ করব। কিন্তু এখানে দেখো এই 3⁶ আর 3⁵, এই দুটো কি গুণ অবস্থায় আছে, উভয়ের নিধান কি এক। তাহলে এই সূচকগুলো কী হবে? যোগ হবে, যে যোগ করেছি, আর বাকিগুলো যেমন ছিল তেমন। তাহলে যোগ করার ফলে আমাদের কত হয়েছে? উপরে যেমন ছিল তেমন। নিচের ক্ষেত্রে হলো 3-এর মাথায় 9 ইন্টু 2-এর মাথায় 3। তাহলে এইখানে আবার দেখো, এখানে এটার সঙ্গে এটা ভাগ অবস্থায় আছে, তার মানে সূচকগুলো বিয়োগ হবে, বিয়োগ করেছি। এটার সঙ্গে এটা ভাগ অবস্থায় আছে, সূচকগুলো বিয়োগ হবে। এখানে 3 থেকে 3 বিয়োগ করলে 2⁴, এখানে 9 থেকে 9 বিয়োগ করলে 3⁴। তাহলে 20-র মান 1, 30-র মান 1। তাহলে 1 গুণিত 1 গুণ করলে হয় 1। তাহলে এর উত্তর হলো কত? 1। নির্ণয় মান হচ্ছে 1। তারপর দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একদম সোজাঙ্গ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এই দুটো গুণ করে দিলেই হবে। এখানে লিখেছি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এই 4xকে 3x দিয়ে গুণ করলে 4 × 3 = 12x²। 3xকে 1 দিয়ে গুণ করলে 3x, তাহলে 12x² + 3x বর্গ মিটার। একক বর্গ মিটারে হবে। এই মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 12x² + 3x বর্গ মিটার। 3-এর দাগে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত? একদমই সোজা। ক্ষেত্রফল বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ সমান কি? ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আমি সেটাই করেছি। দেখো ক্ষেত্রফল বলে দেওয়া আছে 8x², দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4x। তাহলে 8x² কে যদি 4x দিয়ে ভাগ করি, x কেটে গেলে একটা x পড়ে থাকে, 8কে 4 দিয়ে ভাগ করলে 4 × 2 = 2, তাহলে 2x। তাহলে 2x একক হলো আমাদের উত্তর। তারপরে 4-এর অঙ্কটা বলেছি দেখো, -8x² + 8x + 1-এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? তার মানে এটা যোগফল, এ তাহলে সবসময় বড়। এই যোগফলটা থেকে এটা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা সেভাবেই করেছি। এই দেখো এটা লিখেছি, মাইনাস চিহ্ন দিয়ে এইটা করেছি। তাহলে এইখানে প্রথমে এতটা পর্যন্ত যেমন ছিল তেমন, মাইনাসে মাইনাসে +8x², প্লাসে মাইনাসে -8x, প্লাসে মাইনাসে -1। এবারে আমি সাজিয়ে নিচ্ছি -14x², এখানে +8x² ছিল, এখানে এলো +8x², +11x, এখানে -8x, এখানে -3 -1, মানে সাজিয়ে নিয়েছি।
তাহলে -14x² সঙ্গে 8x² যদি বাদ চলে যায় তাহলে 6x², বড়কে -14x², ওই জন্য মাইনাস সাইনটা বসেছে। আবার একইভাবে 11 থেকে 8 বাদ গেলে 3 থাকে, বড়কে 11, ওর আগে দিকে প্লাস আছে ওই জন্য প্লাস সাইন বসেছে। -3 -1 একই সাইন থাকলে যোগ হয়, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, এবার সাইন হবে বিয়োগযোগ। এখানে বড় ছোটোর ব্যাপার নেই। তাহলে উত্তর আমাদের কত হলো? -6x² + 3x - 4। আমি উত্তরটা লিখে নিয়েছি, তোমরা এটা লিখে নেবে উত্তরটা। তারপর লাস্ট শেষ অঙ্ক, সরল করতে বলেছে একটা। আমি সরল করাটা তুলে নিয়েছি, প্রথমে তুলে নিয়েছি। দেখো 2x - 5 6 30, এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -30x, মাইনাসে মাইনাসে প্লাস, 8 6 48, x গুণ করলে x², তাহলে 48x², মাইনাসে মাইনাসে প্লাস, 6 3 18, x আর y গুণ করলে x হয়, তাহলে 18xy। এবার এটাকে আমি দেখো এই 2x আর -30x এদের মধ্যে বিয়োগ হবে, 28x হচ্ছে, 30 থেকে 2 গেল। এবার বড়কে -30, মাইনাস সাইনটা বসেছে, +48x² + 18xy। এখানে এবার সাজিয়ে নিয়েছি 48x² + 18xy - 28x, এটাই হলো আমাদের উত্তর। এরপরে তোমাদের 4-এর দাগের যে আছে এগুলো অঙ্কন করতে হবে। অঙ্কন তোমরা মোটামুটিভাবে শিখেছো, এগুলো নিজেরা করে নেওয়ার চেষ্টা করবে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তী সেটগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।